লাতিন আমেরিকার মাদক পাচারকারীদের বিরুদ্ধে স্থলভাগেও অভিযান পরিচালনার ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। ট্রাম্প দাবি করেন তার প্রশাসন কুখ্যাত মাদক পাচারকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার সব ধরনের এখতিয়ার রাখে। এদিকে আসন্ন এশিয়া সফরে চায়নার সাথে একটি সফল বাণিজ্য চুক্তি সম্পাদিত হবে বলেও আশা করছেন ট্রাম্প। মাদক চোরাচালানকারীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের চলমান অভিযান এবার প্যাসিফিক মহাসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ জানান, মঙ্গলবার রাতে ইস্টার্ন প্যাসিফিকের আন্তর্জাতিক জলসীমায় পরিচালিত এই হামলায় একটি সন্দেহভাজন নৌযান ধ্বংস করা হয়, যাতে 2 জন নিহত হয়েছেন। ওই হামলার একটি ভিডিও ফুটেজও এক্সে প্রকাশ করেন তিনি। প্যাসিফিকে মাদক চোরাচালানকারী নৌযানের উপর হামলার মাধ্যমে আন্তর্জাতিক জলসীমায় টানা 8 বার হামলা চালালো আমেরিকার সামরিক বাহিনী। সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত প্রায় 34 জন নিহতের খবর নিশ্চিত করেছে রয়টার্স। একাধিক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে তারা জানায়, কলম্বিয়া উপকূলে সবশেষ অভিযানটি পরিচালিত হয়। এর আগে 7টি হামলাই পরিচালিত হয় ক্যারিবীয় সাগরে। এদিকে মাদক পাচারকারী গোষ্ঠীর বিরুদ্ধে আরও কঠোর হওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন তার প্রশাসন কুখ্যাত মাদক পাচারকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার সব রকমের এখতিয়ার রাখে। এছাড়া মাদক পাচারকারীদের বিরুদ্ধে স্থলভাগে অভিযান চালাতে তার প্রশাসন কংগ্রেসের শরণাপন্ন হবে বলেও জানান ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প জানান, একটি মাদক পাচারকারী নৌযান ধ্বংসের মাধ্যমে দেশের অন্তত 25,000 মানুষ মৃত্যুর ঝুঁকি থেকে রেহাই পান। দেশের নিরাপত্তার প্রয়োজনে স্থলভাগে অভিযান জোরদার করা হবে বলেও হুঁশিয়ার করেন তিনি। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোকে খারাপ ধরনের মানুষ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, লাতিন আমেরিকার সম্ভাবনাময় দেশগুলো পেট্রোর মতো খারাপ লোকেদের কারণে চরম নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। মাদক চোরাচালানে সহযোগিতা করার দায়ে কলম্বিয়ার সরকারকে চরম মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ার করেন প্রেসিডেন্ট ট্রাম্প। is making a lot of drugs. We've just, as of today, stopped all payments going to Colombia, the country Colombia. এদিকে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে নভেম্বর মাসেই দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। 2 দেশের মধ্যে একটি সফল বাণিজ্য চুক্তি সম্পাদনের ব্যাপারে তিনি আশাবাদী উল্লেখ করে বলেন, আসন্ন এশিয়া সফরেই চায়নার সাথে বাণিজ্য চুক্তি হতে যাচ্ছে। I think we'll make a deal. I think we're going to make a deal on the rare earth is the least of it. Look, the tariffs are much more powerful than the rare earth. The rare earth is a disturbance. রাশিয়া এবং চায়নার যৌথ অবস্থান বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা অর্জনে সবচেয়ে বড় বাধা দাবি করে ট্রাম্প বলেন, বিগত বাইডেন এবং ওবামা প্রশাসন প্রাকৃতিক সম্পদে ভরপুর দেশ দুটি নিয়ে উদ্ভট পরিকল্পনা করেছিল। ইউক্রেন যুদ্ধ বন্ধে চায়নার প্রেসিডেন্ট সহায়তা করতে রাজি হবেন বলেও আশা করেন ট্রাম্প। And I think he's going to be very receptive. He would now like to, I'm not sure that he did at the beginning. He would now like to see that war end. রাশিয়ার 2টি বড় তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে ইউক্রেনের সঙ্গে অবিলম্বে যুদ্ধবিরতিতে রাজি হতে মস্কোর প্রতি আহ্বান জানানো হয়েছে। বুধবার এক বিবৃতিতে এর নিষেধাজ্ঞা আরোপের কথা জানান ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। তিনি জানান, আরেকটি যুদ্ধ বন্ধের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচেষ্টাকে সহযোগিতা করতে প্রয়োজনে আরও ব্যবস্থা নিতে প্রস্তুত তারা। এদিকে ওভাল অফিসে নেটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটার সঙ্গে বৈঠককালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের এখনই সময়। অনেকদিন অপেক্ষা করেছেন তিনি। মার্ক রুটা আশা করেন এই নিষেধাজ্ঞা যুদ্ধ বন্ধের জন্য রাশিয়ার উপর চাপ সৃষ্টি করবে। ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প হাঙ্গেরিতে তার পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করার পরদিনই রাশিয়ার তেল খাতকে লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করল ট্রাম্প প্রশাসন। বুধবার ট্রেজারি ডিপার্টমেন্ট এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়।
এক বিবৃতিতে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অর্থহীন যুদ্ধ শেষ করতে অস্বীকৃতির কারণে রাশিয়ার দুটি বৃহত্তম তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিচ্ছে ট্রেজারি ডিপার্টমেন্ট, যারা যুদ্ধের জন্য ক্রেমলিনকে অর্থ যোগায়। নিষেধাজ্ঞা আরোপ করা সংস্থা দুটি হলো রোজনেফট এবং লুকোয়েল। এছাড়া তাদের বেশ কিছু সহযোগী প্রতিষ্ঠানও নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে। হত্যাযজ্ঞ বন্ধ করার এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতির এখনই সময় উল্লেখ করে মিত্র দেশগুলোকে এই নিষেধাজ্ঞায় যোগ দিতে আহ্বান জানান তিনি। এর আগে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে বেসেন বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প সব সংঘাত নিরসন করতে পারলেও রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখনো চলমান। অ্যালাস্কার বৈঠকে পুতিন সৎ চিন্তা নিয়ে আসেননি বলেও মন্তব্য করেন তিনি। পুতিনের সঙ্গে যুদ্ধবন্ধের আলোচনার বর্তমান পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প হতাশ হওয়ায় রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান ট্রেজারি সেক্রেটারি। নেটো সদস্যভুক্ত দেশগুলো এই নিষেধাজ্ঞায় যোগ দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন বেসেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক সপ্তাহ ধরেই বলে আসছিলেন ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ার কারণে রাশিয়ার ওপর শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারেন, তবে বুধবারের আগ পর্যন্ত কোনো কঠোর পদক্ষেপ নেননি তিনি। I just felt it was time. We've waited a long time. I thought that we'd go long before the Middle East. ওভাল অফিসে নেটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটার সঙ্গে বৈঠককালে প্রেসিডেন্ট ট্রাম্প আবারও ব্যাখ্যা করেন কি কারণে পুতিনের সঙ্গে পরিকল্পিত বৈঠকটি বাতিল করেছেন। But that'll be a big one. We canceled the meeting with President Putin. It didn't feel right to me. It didn't feel like we were going to get to the place we have to get, so I canceled it. আরোপিত নতুন নিষেধাজ্ঞাগুলোকে বিশাল বলে অভিহিত করেন ট্রাম্প। তবে প্রেসিডেন্ট আশা করেন এই নিষেধাজ্ঞাগুলো বেশি দিন থাকবে না, কারণ তিনি চান যুদ্ধ দ্রুত শেষ হোক। What we're doing, look, these are tremendous sanctions. These are very big. Those are against their two big oil companies, and we hope that they won't be on for long. We hope that the war will be settled. এই নিষেধাজ্ঞার ফলে পুতিন বাস্তববাদী হবেন বলেও মনে করেন ট্রাম্প। And hopefully it'll push. Hopefully he'll become reasonable, and hopefully Zelensky will be reasonable too. You know, it takes two to tango, as I say. এ সময় মার্ক রুটা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন, এ বিষয়ে আত্মবিশ্বাসী তিনি। What the president is doing today with these sanctions is putting more pressure, of course, on both parties. In this case, on Russia. It's all about changing the calculus. ট্রাম্পের পদক্ষেপকে পুরোপুরি সমর্থন জানান রুটা। That this has to be step one now. And for him to really accept that vision and to come to the table. And then you have to put pressure, and this is exactly what he did today. গাজার শান্তি পরিকল্পনা এগিয়ে নিতে বুধবার ইসরায়েল সফরে যান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তাকে জেরুজালেমে স্বাগত জানিয়ে আমেরিকা ও ইসরায়েলের মধ্যে অভূতপূর্ব জোট ও অংশীদারিত্বের প্রশংসা করেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, এই জোট মধ্যপ্রাচ্যকে পরিবর্তন করছে এবং নিরাপত্তা ও শান্তি বিস্তারের সুযোগ তৈরি করেছে। অন্যদিকে গাজা শান্তি পরিকল্পনা নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করে ভ্যান্স বলেন, তাদের প্রধান লক্ষ্য হল হামাসকে নিরস্ত্র করা, গাজা পুনর্গঠন এবং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা। ভ্যান্স জানান, যুদ্ধবিরতি অপ্রত্যাশিতভাবে ভালো চলছে, যা তাকে আশাবাদী করেছে। তবে তিনি সতর্ক করে বলেন, এই শান্তি স্থায়ী করতে এবং গাজার জন্য একটি নতুন ভবিষ্যৎ গড়তে প্রচুর পরিশ্রম ও নিবিড় পর্যবেক্ষণ প্রয়োজন। ভ্যান্সের সাথে পৃথক আরেকটি বৈঠকে শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবিচল প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। এদিকে ওয়েস্ট ব্যাংকে বসতি স্থাপন সংক্রান্ত একটি বিল পাশ করেছে ইসরায়েলের পার্লামেন্ট কেনেসেট। 120 সদস্যের পার্লামেন্টে 25-24 ভোটে প্রাথমিক অনুমোদন পায় বিলটি। তবে বুধবার পাশ হওয়া বিলটিতে সমর্থন দেয়নি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টি। ক্ষমতাসীন জোটের অতি ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গাভির, বেঞ্জালেল স্মোট্রিচ ও অন্যান্য উগ্র ডানপন্থী সদস্যরা বিলের পক্ষে ভোট দেন। নতুন বিলের প্রস্তাব অনুযায়ী ওয়েস্ট ব্যাংকে প্যালেস্টিনিয়ানদের ভূমিতে দখল করা ইসরায়েলি সেটেলারদের আইনত বৈধতা দেওয়া হবে। অন্যদিকে গাজায় মানবিক সাহায্য পৌঁছানো নিয়ে বুধবার একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস আইসিজে। রায়ে বলা হয়, গাজায় UNRW সহ জাতিসংঘের অন্যান্য সংস্থার ত্রাণ সহায়তা কার্যক্রম নির্বিঘ্ন করতে বাধ্য ইসরায়েল। তবে আইসিজের মতামতকে রাজনৈতিক বলে দাবি করে তা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার বলেন, আন্তর্জাতিক আইনের আড়ালে ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার আরেকটি প্রচেষ্টা এটি। তবে আইসিজের প্রধান বিচারপতি ইউজি ইয়োসাওয়া বলেন, বেসামরিক নাগরিকদের খাবার পেতে বাধা দেওয়া যুদ্ধরীতির লঙ্ঘন।
ডোনাল্ড ট্রাম্প দেশের ইতিহাসের সবচেয়ে বড় দুর্নীতিবাজ প্রেসিডেন্ট বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জো লোভগ্রেন। বুধবার MSNBCর সাক্ষাৎকারে তিনি বলেন, দুর্নীতিতে সাবেক প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প। তার বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন মামলার জন্য জাস্টিস ডিপার্টমেন্টের কাছ থেকে $230 মিলিয়ন ক্ষতিপূরণ দাবি করায় প্রেসিডেন্টের উপর ক্ষোভ প্রকাশ করেছেন সমালোচকরা। এমন পদক্ষেপকে সরকারি তহবিল আত্মসাৎ বলে মনে করেন তারা। রাশিয়া গেট তদন্ত ও মার-আ-লাগোতে তল্লাশির সময় তার অধিকার ও গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ তুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব মামলার ক্ষতিপূরণ হিসেবে জাস্টিস ডিপার্টমেন্টের থেকে প্রায় $230 মিলিয়ন দাবি করেছেন তিনি। মঙ্গলবার নিউ ইয়র্ক টাইমস প্রথম এই খবর প্রকাশ করে। তবে দেশের করদাতাদের অর্থ থেকে ব্যক্তিগতভাবে এই বিপুল পরিমাণ অর্থ দাবি করায় ট্রাম্পের বিরুদ্ধে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। ক্যালিফোর্নিয়ার সাবেক ডেমোক্রেটিক সেনেটর বারবারা বক্সার বলছেন, 2 মেয়াদেই জনগণের করের অর্থ নিজে ও ঘনিষ্ঠজনদের মাঝে বিলিয়ে দিয়ে প্রকৃতপক্ষে অর্থ আত্মসাৎ করছেন ট্রাম্প। ট্রাম্পকে দেশের ইতিহাসের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রেসিডেন্ট হিসেবে আখ্যায়িত করেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জো লোভগ্রেন। তিনি আরও বলেন, নৈতিকতা বিসর্জন দিয়ে বিদেশি রাষ্ট্রের কাছ থেকেও ঘুষ হিসেবে বিমান নিয়েছেন ট্রাম্প। ডিওজের কাছ থেকে ট্রাম্পের অর্থ দাবির কোনো আইনি ভিত্তি নেই বলেও উল্লেখ করেন ফ্লোরিডার সাবেক স্টেট অ্যাটর্নি ডেভ এরেনবার্গ। সরকারি অচলাবস্থার মধ্যে যখন হাজার হাজার ফেডারেল কর্মী বেতন ছাড়াই কাজ করছেন, তখন ট্রাম্পের ব্যক্তিগতভাবে এমন অর্থ দাবি করা তার প্রতি জনগণের ক্ষোভ বাড়াচ্ছে বলে মনে করেন রাজনীতি বিশ্লেষক কর্নেল বেলচার। অন্যদিকে ট্রাম্প এই অর্থ দাতব্য কাজে অথবা হোয়াইট হাউসের বলরুম নির্মাণে ব্যবহারের কথা বললেও এ নিয়ে উপহাস করেন হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি জেন সাকি। বলরুম তৈরির জন্য হোয়াইট হাউসের ঐতিহাসিক ইস্ট উইং ভেঙে ফেলাকে ইতিহাসের ধ্বংস বলেও মন্তব্য করেন তিনি। সেনেট ফ্লোরে দেয়া ম্যারাথন বক্তব্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি ও কর্মকাণ্ডকে স্বৈরাচারী বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক সেনেটর জেফ মার্কলি। বুধবার সিনেটে 22 ঘন্টা 37 মিনিট ধরে এই ম্যারাথন বক্তৃতা দেন তিনি। মার্কলি শুরু থেকে শেষ পর্যন্ত তার বক্তব্যের মাধ্যমে জনগণ এবং সিনেটকে সতর্ক করার চেষ্টা করেন। সিনেটর বলেন, বর্তমান সময়টি আমেরিকার জন্য সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত, এমনকি গৃহযুদ্ধের পর থেকে সবচেয়ে বড় হুমকি। তিনি দাবি করেন প্রেসিডেন্ট ট্রাম্প সংবিধান লঙ্ঘন করছেন এবং নিজেকে দেশের রাজা ভাবছেন। সেনেটর জেফ মার্কলি বলেছেন, দেশের মানুষ এখন পুরোপুরি স্বৈরাচারী শাসনের মধ্যে আছে। We're in the most perilous moment, the biggest threat to our republic since the Civil War. President Trump is shredding our constitution. এই ডেমোক্রেটিক সেনেটর বলেন, তিনি কোনো নির্দিষ্ট বিল আটকাতে চাইছেন না, বরং দীর্ঘ বক্তৃতার মাধ্যমে তিনি জনগণের মনোযোগ আকর্ষণ করতে চেয়েছেন এবং ট্রাম্প প্রশাসনের স্বৈরাচারী নীতির বিরুদ্ধে কৌশলগত প্রতিরোধের পথ তৈরি করতে চেয়েছেন। Can say to the American people that there are riots, he can say there's a rebellion. And if there's a rebellion, he can use that to strengthen his authoritarian grip on our nation. মার্কলি বুঝতে পারেন তার দীর্ঘ বক্তৃতা ক্যাপিটল পুলিশ এবং সেনেট কর্মচারীদের উপর চাপ সৃষ্টি করতে পারে, বিশেষ করে সরকারের শাটডাউন চলাকালীন তারা মজুরি পাননি। তবে তিনি আশা করেন তার এই বক্তৃতা গত সপ্তাহান্তের ট্রাম্প বিরোধী সমাবেশ থেকে সৃষ্ট আন্দোলনের ধারাকে সহায়তা করবে, একই সাথে সরকারের শাটডাউনের সমাধানকে ত্বরান্বিত করতে ভূমিকা রাখবে। My main mission statement for being here through the night, and that's to ring the alarm bells of alarm at this authoritarian takeover and at this strategy. তিনি আরো জোর দেন, ট্রাম্প প্রশাসনের স্বৈরাচারী নীতি সম্পর্কে জনগণ ও সেনেটকে যত তাড়াতাড়ি সম্ভব সচেতন করা প্রয়োজন। To the floor of this Senate to ring the alarm bells because we have become an authoritarian nation. সেনেটর মার্কলির বক্তব্যের পর রিপাবলিকানরা সমালোচনা করেন তার দীর্ঘ বক্তৃতার কারণে ক্যাপিটল পুলিশ এবং সেনেট স্টাফরা রাতভর কাজ করতে বাধ্য হয়েছেন, অথচ শাটডাউনের কারণে তারা মজুরি পাননি। Of doing authoritarian bills in which families lose and billionaires win. Families lose
their health care, or their nutrition benefits. তবে মার্কলি মনে করেন তার দীর্ঘ বক্তৃতা সেনেটর জনগণের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়ের উপর মনোযোগ আকর্ষণ করতে এবং স্বৈরাচারী নীতি প্রতিরোধে সহায়ক হবে। তিনি উল্লেখ করেন সেনেট এবং হাউসে ডেমোক্রেটদের ক্ষমতা সীমিত হলেও ফ্লোরে থেকে জনগণ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। চলতি বছরের শুরুর দিকে নিউ জার্সি সেনেটর কোরি বুকার ট্রাম্পের নীতির বিরুদ্ধে 25 ঘন্টারও বেশি সময় বক্তৃতা দিয়ে নতুন রেকর্ড স্থাপন করেন। Our responsibility is to say to the American people the way to stop this authoritarian takeover. চলমান অচলাবস্থা এখন দেশের ইতিহাসের দ্বিতীয় দীর্ঘতম সরকারি শাটডাউন। বুধবার ক্যাপিটল হিলে সংবাদ সম্মেলনে এটিকে লজ্জাজনক বলে মন্তব্য করেন হাউস স্পিকার মাইক জনসন। বর্তমান কংগ্রেসের গত 9.5 মাসে রিপাবলিকানরা সীমান্ত সুরক্ষিত করা, কর কমানো, জ্বালানি উৎপাদন বৃদ্ধি এবং অপরাধ নিয়ন্ত্রণের মতো অসাধারণ সব কাজ করেছে দাবি করে জনসন বলেন, বিপরীতে ডেমোক্রেটরা জনগণের জন্য কোনো ভালো কাজই করেননি। স্বাস্থ্যসেবার সংকটের জন্য ডেমোক্রেটদের দায়ী করেন তিনি। হাউস মেজরিটি লিডার স্টিভ স্ক্যালিস বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে না বলা ডেমোক্রেটদের স্বভাবে পরিণত হয়েছে। এগ্রিকালচার ডিপার্টমেন্টের একটি চিঠির উদ্ধৃতি দিয়ে স্ক্যালিস বলেন, ডেমোক্রেটদের সৃষ্ট শাটডাউন অব্যাহত থাকলে নভেম্বরে দেশ জুড়ে প্রায় 42 মিলিয়ন মানুষের স্ন্যাপ সুবিধা বা খাদ্য সহায়তা বন্ধ হয়ে যেতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর নিজেদের ক্ষোভের কারণে সেনেট মাইনরিটি লিডার চাক শুমার এবং অন্য ডেমোক্রেটরা মিলিয়ন মিলিয়ন পরিবারকে খাদ্য থেকে বঞ্চিত করছেন বলে অভিযোগ করেন তিনি। এছাড়া জিওপির কংগ্রেসম্যান ব্রুস ওয়েস্টারম্যান জানান, ন্যাশনাল পার্কগুলো খোলা রাখতে অনেক সরকারি কর্মী এখনও বেতন ছাড়াই কাজ করছেন। তবে সরকার দ্রুত সচল না হলে পার্কগুলো বন্ধ হয়ে যাবে। কংগ্রেসম্যান মাইক সিম্পসন বলেন, ডেমোক্রেটরা দেশের মানুষকে নিয়ে ভাবেন না। হাউস মেজরিটি হুইপ টম এমার দাবি করেন, ডেমোক্রেটরা এমন আইনেরও বিরোধিতা করছেন যা শাটডাউনের সময় সেনা, বর্ডার পেট্রোল এজেন্ট, এয়ার ট্রাফিক কন্ট্রোলার এবং অন্যান্য অপরিহার্য কর্মীদের বেতন দিতে পারত। ডেমোক্রেটিক সেনেটরদের দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে রিপাবলিকানদের অর্থায়ন বিলের পক্ষে ভোট দিতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। দীর্ঘ 22 দিন ধরে সরকারের অচল অবস্থার কারণে সাধারণ মানুষের উপর পড়ছে নানামুখী নেতিবাচক প্রভাব। চলমান শাটডাউনের কারণে বেতন না পেয়ে ফুড ব্যাংকের সাহায্য নিতে বাধ্য হচ্ছেন ফেডারেল কর্মীরা। তাছাড়া সরকারের বিভিন্ন সহায়তা প্রকল্প বন্ধ থাকায় সরাসরি এর প্রভাব পড়ছে দেশের আদিবাসীদের ওপর। কেননা নেটিভ আমেরিকানরা নানাভাবে সরাসরি ফেডারেল সরকারের ওপর নির্ভরশীল। PRRI এর করা সবশেষ জরিপের ফলাফল অনুযায়ী দেশের 65% মানুষের মতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির কারণে ভুল পথে আগাচ্ছে অর্থনীতি। খাবারের জন্য সরকারের ফুড ব্যাংকে ভিড় করছেন ফেডারেল কর্মীরা। পেচেক বন্ধ থাকায় পরিবারের প্রয়োজনীয় খাবারের অভাব পূরণ করতে না পেরে অনেকটা বাধ্য হয়েই ফুড ব্যাংকের সাহায্য নিচ্ছেন তারা। চেহারা ও পরিচয় গোপন রেখে আক্ষেপের সুরে এই ফেডারেল কর্মী অভিযোগ করেন, ফেডারেল সরকারের কর্মী ও সেনা সদস্যদের ভার হিসেবে ব্যবহার করা হচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে নিত্যপণ্য কেনাকাটাকে কঠিন বলে আখ্যায়িত করেন এই নারী। বলেন, এখন যা $5 কেনা যাচ্ছে সেটা পরের সপ্তাহে $10 হয়ে যাচ্ছে। ফুড ডেলিভারি কোম্পানিতে চাকরি করেন গ্রিনবম নামের এই নারী। তিনি নিজেও একসময় ফেডারেল কর্মী হিসেবে কাজ করতেন, তাই এমন বাস্তবতা সম্পর্কে নিজের অভিজ্ঞতার কথা জানান তিনি। সবাই যেন খাবার পায় তা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন এই স্বেচ্ছাসেবী। নানাভাবে সরাসরি ফেডারেল সরকারের উপর নির্ভরশীল হওয়ায় শাটডাউনের একটি বড় প্রভাব পড়ে দেশের আদিবাসীদের উপর। আদিবাসী বিষয়ক সংবাদ মাধ্যম ইন্ডিয়ান কান্ট্রি টুডের সাংবাদিক এমেলিয়া শেফার বলেন, সরকারের অচলাবস্থার কারণে আদিবাসীরা অন্য কোনো জায়গায় ভ্রমণ পাস পেতে বিড়ম্বনায় পড়েন। এছাড়া আইডি পাওয়া সহ বিভিন্ন সেবার ক্ষেত্রে তাদের বেগ পেতে হয়। ফেসিং হাঙ্গার ফুড ব্যাংকের সিইও সিনথিয়া কার্কহার্ট বলেন, সরকারি শাটডাউনের কারণে বিনা বেতনে অনেক ফেডারেল কর্মী কাজ করে যাচ্ছেন, কিন্তু তাদের সবাইকে চাহিদা অনুযায়ী খাবার দেয়া সম্ভব হচ্ছে না, যে কারণে অল্প খাবার অনেক মানুষের মধ্যে বিতরণ করতে হচ্ছে।
গবেষণা সংস্থা পাবলিক রিলিজিয়ন রিসার্চ ইনস্টিটিউট PRRI করা সবশেষ জরিপের ফলাফল অনুযায়ী দেশের 65% মানুষের মতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির কারণে ভুল পথে এগোচ্ছে অর্থনীতি। বিনিয়োগ প্রতিষ্ঠান ডেভা পার্টনার্সের ইকোনমিক পলিসির সহ প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর হেনরিয়েটা ট্রেইস বলেন, বিভিন্ন দেশের উপর ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের প্রভাব দেশের মানুষের উপর নানাভাবে পড়ছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।